আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, চলছে আমাদের ৭৫ দিনের জার্নি, জব প্রার্থীদের জন্য ফ্রি আয়োজন। আজ ইংরেজির আরও একটি সলভ ক্লাস, এবং সেটি হচ্ছে ৬। যারা নতুন যুক্ত হয়েছ তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, মূলত আমাদের এই আয়োজনটার লক্ষ্য হচ্ছে ১,০০০ প্রশ্ন সমাধান করা এবং প্রমাণ করিয়ে দেখা যে কোনো প্রিলি পরীক্ষাতে ১,০০০ প্রশ্ন থেকে কমন আসছে, অথবা এই প্রশ্নগুলোর অনুকরণেই প্রশ্ন হচ্ছে। ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দিন নেই যেদিন ইনশাআল্লাহ আমরা এটা দেখাতে পারবো। এই স্মরণীয় মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকতে হবে তোমাদের অবশ্যই এই ৭৫ দিন। ৭৫ দিন, দ্যাট মিনস আমরা যেদিন শুরু করেছি সেখান থেকে ৭৫ দিন। ওকে, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, তো চলো শুরু করি আজকের আয়োজনটা। আজকে আমরা বেসিকলি শুরু করব ১৭৬ থেকে, এবং আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ ২১০তমতে। তার মানে মোটামুটি ৩৫টি প্রশ্ন আমরা সলভ করব। আর প্রতিটা স্লাইড আমি যখন দেখাবো তোমাদের কাজ হচ্ছে সেই স্লাইড মডেল টেস্টের মতো করে সম্ভাব্য রাইট আনসারটা ফার্স্টে নিজে দিয়ে দেওয়া, এবং তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেওয়া। এবং প্রতিটা স্লাইডে যখন শেষ হবে তখনই সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেওয়া যে ৩টার ভিতরে কয়টা হয়েছে। আমি প্রায় স্লাইডে চেষ্টা করব ৩টা করে দেওয়ার জন্য, কেমন? ওকে। আর খুব কাছের বন্ধু, যার কাছে তুমি কৃতজ্ঞ, তাকে তুমি আজকের ক্লাসটি গিফট হিসেবে পাঠিয়ে দিতে পারো মেনশন করে। রাইট, একটু মেনশন করে দাও, সে যেন তোমার সঙ্গে যুক্ত হতে পারে। আর এটি হোক তোমার বন্ধুর প্রতি তোমার কৃতজ্ঞতা নিবেদনের অন্য একটা ওয়ে, অন্য একটা পন্থা। ঠিক আছে, কাছে বন্ধুকে একটু মেনশন করে দাও। আচ্ছা, ১৭৬ নাম্বার, আই এম লুকিং ফরওয়ার্ড টু। বেসিক্যালি আমরা কিন্তু এটা জানি যে সকল শব্দগুলোর সঙ্গে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু থাকে, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে সেই দিক থেকে রাইট আনসার নেব আমরা এ নাম্বারটা। ওকে, আচ্ছা, একজনে বলছে যে সাউন্ড কম, আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো তো দেখি। একটু জাস্ট আ মিনিট, আমি একটু চেক করতে পারি যে সাউন্ড নিয়ে কোনো সমস্যা না। আমার জানা মতে সাউন্ড নিয়ে তো সমস্যা নেই, তারপরেও থাকতে পারে। আমাকে একটু জানাও। হ্যাঁ, একটু জানাও দেখি আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমি কি কন্টিনিউ করতে পারি? আমাকে একটু জানাও। আচ্ছা, আই এম লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের সঙ্গে একটা করে টু বসে, সুতরাং লুক ফরওয়ার্ডের সঙ্গে টু, ভার্বের সঙ্গে আইএনজি। এই নোটটা তোমাদের প্রত্যেকে করে নিতে হবে। এই নোটটা তোমরা মনে রাখবে। সেই নোটটা হচ্ছে উইথ আ ভিউ টু, কয়েকটি শব্দ, উইথ আ ভিউ টু, তারপরে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরপরে সাবজেক্ট টু, এরপরে হচ্ছে সাবজেক্ট টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অবজেক্ট টু। তাহলে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছো যে যখন টু একা একা না বসে অন্য কোনো বিষয়ের সঙ্গে, অন্য কোনো ফ্রেজের সঙ্গে বসছে, তখন এরপরে আমরা ভার্বের সঙ্গে করে দেব আইএনজি। এবং আইএনজি করে দিলে এই ভার্বটার নাম কোনো এক সময় জিজ্ঞাসা করতে পারে এটার নাম কি, তখন এটার নাম বলবে জেরান্ড। রাইট, সো উইথ আ ভিউ টু, এটি হচ্ছে বেসিক্যালি প্রেপোজিশন যুক্ত ফ্রেজ। সো উইথ লুক ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সো এখানে এইটা হলো। অনেক সময় প্রশ্ন হতে পারে যে সিং এর নামটা কি, সো তখন বলবে এটার নাম হচ্ছে জেরান্ড। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে তেমন কিছু জানার দরকার নেই। নাম্বার 177, শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট, একজন নাট্যকার। প্রশ্ন হচ্ছে হিয়ার প্লে রাইট ইজ আ, প্লে রাইটটাকে আমরা কি বলতে পারি? রাইট আনসার ইজ কমপ্লিমেন্ট। প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট কেন? ছোট্ট করে একটা নোট করে নাও পাশে। সেই নোটটা হচ্ছে সাবজেক্ট ইজ ইকুয়াল টু যদি বাকি অংশটা হয়, সাবজেক্ট ইজ ইকুয়াল টু যদি বাকি অংশটা হয়, সাবজেক্ট ইজ ইকুয়াল টু যদি বাকি অংশ হয়, তবেই তার নাম হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্ট সমান সমান কমপ্লিমেন্ট। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট, নাট্যকার। এই ইজের জায়গায় আমি যদি ইজ ইকুয়াল টু দিই, দেখো সুন্দর করে, শেক্সপিয়ার যিনি, উনি হচ্ছে একজন নাট্যকার। যিনি নাট্যকার তিনি উইলিয়াম শেক্সপিয়ার।
একে অপরের পরিপূরক। এই সাবজেক্ট ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে মূল বিষয়। আর এখানে আরেকটা জিনিস তোমরা নোট করে রাখতে পারো, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ডট 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 কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মাঝখানে যে ভার্বটা থাকবে খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা বলো তো, আমাকে একটু কমেন্টে বলো, যারা যখনই এই ভিডিওটা দেখবে, যে লিঙ্কিং ভার্বের অপর নাম কি? আমি গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম, একটু ঝটপট করে জানাও লিঙ্কিং ভার্বের অপর নাম কি? হ্যাঁ, কপুলেটিভ ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট আর লিঙ্কিং ভার্ব এর মাঝখানে যে ভার্বটা তার নাম হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মাঝখানে যে ভার্ব তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। অনেক সময় এটা প্রশ্ন আসতে পারে, ইজটা কি ভার্ব? নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, ওকে। 178, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি? ফার্স্টে রাইট আনসারটা নিয়ে নিই। অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট, অর্থাৎ সমস্ত তথ্যগুলো হচ্ছে সাম্প্রতিক। এটিকে আমরা সঠিক বলছি, বাকিগুলো ভুল কেন, তাই না? আচ্ছা, ফার্স্টে আমরা সঠিক হবার রিজনটা বলি। প্রথম কথা হচ্ছে, অলের পরে কিন্তু ভার প্লুরাল হয়, কিন্তু যখনই কখনো অল অফ অথবা অল দা এরপরে কোনোভাবে আনকাউন্টেবল নাউন বসে, ইজ ইকুয়াল টু ভার্বটা কিন্তু হয়ে যায় তখন সিঙ্গুলার। ছোট্ট সূত্র, আশা করি এটা মনে রাখবে। আচ্ছা, এই জায়গাগুলো আমি বোল্ড না করে এটাকে আমি একটু নর্মাল করে রাখি, কেমন? তাহলে তোমাদের নজরে আসবে। তাহলে অলের পরে নর্মালি ভার্ব প্লুরাল হয়, যেমন অল আর কারেক্ট, কিন্তু অল অফ দ্য ইনফরমেশন অথবা অল দ্য ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এমন ইংরেজিতে অনেক নাউন রয়েছে, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, সোপ ইত্যাদি। এইগুলো আনকাউন্টেবল নাউন এবং এরপরে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার, যেটা কিনা শুধুমাত্র ডি নাম্বারে রাইট রয়েছে। এবার পরবর্তীগুলো কেন ভুল চলো দেখি। এভরি কোথাও থাকলে ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা ছিল, ভুল। 10 কিলোমিটার্স এটা সংখ্যা হতে পারে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। সংখ্যাবাচক দেখতে প্লুরাল মনে হলেও ভার্ব হবে সিঙ্গুলার, হয়নি, অতএব ভুল। এই বিষয়টা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি দেবো তোমাদের আজকের ক্লাসে, ওয়েট করো। 2/3 অফ দি স্টুডেন্ট গট, এখানে 2 থাকলে থার্ড হবে না, এখানে থার্ডস হবে। 1/3 হতে পারে, খেয়াল করো। আমরা যদি বলি যে 3 ভাগের 1 ভাগ, 1/3, কিন্তু যখনই হয়ে যাবে এখানে ধরো 2 বললাম, থার্ডস হবে। মানে মেন কথা হচ্ছে 1-এর পরে যখনই বেশি সংখ্যক থাকবে এখানে থার্ডস হয়ে যাবে, মানে এস থাকলে এটা রাইট হয়ে যেত। বুঝতে পেরেছ? ওকে, প্রথম স্লাইডে কার কয়টি হয়েছে ঝটপট করে কমেন্টে জানাও। আর মনে রেখো, প্রতিটা মুহূর্তেই তুমি জিতে যাচ্ছ, উচ্ছ্বসিত হচ্ছ বা হবার মতো মুহূর্ত রয়েছে, এটা শুধু তোমাকে অনুধাবন করতে হবে। ধরা যাক 3টা কোয়েশ্চেনই তুমি দিতে পারো যদি, তাহলে কি এটা বিজয় না? এটা তো সিমটম যে তুমি পারছো, তুমি পারো। আর এই যে যারা শুরু করেছো ক্লাসটা, আবার হতে পারে কিছুক্ষণ পর থাকবে না, সত্যিই কি তোমরা জব প্রিপারেশান নিচ্ছ, বা সত্যিই কি তোমরা কিছু সময়ের ভিতরে জব পেতে চাও? আমার তো মনে হয় না। যদি সত্যিই তোমার লক্ষ্য থাকে জব আমি পেতে চাই, এর জন্য সময় আমার খুব কম, 6 মাস বা 1 বছর, তাহলে তুমি কেন এত বিচ্ছিন্ন হও? আলহামদুলিল্লাহ, লেগে থাকো তো শেষ পর্যন্ত, শুধু লেগে থাকো, দেখো তারপরে কি হয়। আচ্ছা, এরপরে আসো 179, আই থট দ্যাট দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল, রাইট উত্তর হচ্ছে ডি নাম্বার, দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল। বলা হচ্ছে যে আমার ধারণা ছিল যে সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো ছিল শেষেরটা, সবগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভালো, দ্য প্রিটিয়েস্ট। প্রথমত আমরা এটা জানি, মোটামুটি জানি যে ওকে, যে দা প্লাস হচ্ছে সুপারলেটিভ, ওকে। আর সুপারলেটিভের একটা সিম্পটম হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে অফ অল, মানে অনেকের ভিতর তুলনাটা হয়, অফ অল অথবা ইন অথবা অ্যামাং, এই ধরনের একটা ফ্রেজে তুমি ব্যবহার পাবে, ঠিক আছে। সো দ্য সুপারলেটিভ, এই যে দা প্লাস সুপারলেটিভ আর অফ অল, যেটা কিনা শুধুমাত্র ডি নাম্বারে রয়েছে, অন্যগুলোতে দেখো কত রকমের ভুল। প্রিটিয়েস্টের আগে দা নেই, প্রিটিয়েস্ট নিজেই সুপারলেটিভ, তার আগে আবার কেন মোস্ট,
দ্য প্রিটিয়েস্ট ওয়ান এখানে হয়েছে, আবার ফ্রম অল এমন কোনো ফ্রেজ নেই, সো হবে অফ অল। সেদিক থেকে রাইট উত্তর হচ্ছে ডি নাম্বারটা। মাশাআল্লাহ। আচ্ছা 180, এভরি ওয়ান ডট ডট টু প্রিভেন্ট কোভিড-19। সেই কোভিড-19 কথা মনে হয়ে গেল, হ্যাঁ, আইসোলেশন। ওকে, সো এভরি ওয়ান শুড বি ভ্যাকসিনেটেড। প্রত্যেককে টিকা নেওয়া উচিত। ভালো করে বোঝো, প্রত্যেকে টিকা দিবে না, তাদেরকে নিতে হবে অন্যের দ্বারা। সো এভরি ওয়ান এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, সো এভরি ওয়ান শুড বি ভ্যাকসিনেটেড। আর আমরা তো জানি প্যাসিভ ভয়েসে অবশ্যই, প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে মডাল ভার্বের পর একটা বি হবে এবং হচ্ছে V3 হবে ডট ডট। দ্যাটস মডাল ভার্বের পর একটা বি হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, রাইট? ওকে, আই লাভ টু রিড বুকস অ্যান্ড ডট ডট। অলরেডি নিয়মটা আমি দিয়েছি, গত ক্লাস ধরে পেয়েছো তোমরা। অ্যান্ড, বাট, অর, বিশেষ করে আমি দুইটা শব্দকে বলেছিলাম, তিনটা, অ্যান্ড, বাট, অর। এই শব্দগুলোর আগে পরে সমজাতীয় হয়, একই রকম অ্যান্ড। ওকে, অ্যান্ডের আগে ইনফিনিটিভ প্লাস নাউন, ইনফিনিটিভ প্লাস নাউন, তাহলে অ্যান্ডের পরেও আমাকে ইনফিনিটিভ প্লাস নাউনটাই বেছে নিতে হবে। সো দ্য রাইট আনসার ইজ সি নং, টু প্লে। ওকে, এই তো। সো এবার একটু জানাও দেখি কার কয়টি হয়েছে, দ্রুত কমেন্টে জানাও। অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এবং প্রমাণ দিতে হবে শুরু থেকে ছিলাম। আচ্ছা, ভাবলাম যে তুমি ইংরেজি অনেক ভালো জানো, কিন্তু মডেল টেস্ট তো মাঝে মাঝে দিতেই চাও, তো দাও না আমার সাথে, প্রতিটা ক্লাসে দাও। দেখো 35-এ তুমি 35 পাচ্ছ কি না। ঠিক আছে, নিজেকে মেজার করতে পারবে, অনেক আননোন তথ্য জানতে পারবে, অবহেলা করো না, হ্যাঁ? আচ্ছা, এরপরে নেক্সট আমরা স্লাইডে আসি। 182, গিভ মি অল ডট ডট দিস পেন। সো রাইট উত্তর ফার্স্টে নাও বাট। দেখো, বাট মানে তোমরা যদি শুধু কিন্তু জানো তাহলেই কিন্তু ঝামেলায় পড়বে। বাটের অনেকগুলো অর্থ আছে এখানে। বাট যদি কখনো উইদাউট এর সমর্থক শব্দ হয় বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়, এক্সেপ্ট। সো বাট ইজ ইকুয়াল টু কোনো কোনো সময় হবে ছাড়া বা ব্যতীত। তো এই বাক্যটা যদি আমি এরকম দিতাম, ধরো উদাহরণস্বরূপ, গিভ মি অল উইদাউট দিস পেন, তুমি কি কোনো আপত্তি করতে? আচ্ছা, প্রশ্নবোধক কেন এখানে? এখানে ফুল স্টপ হবে, ফুল স্টপ। তো আমি যদি এই প্রশ্নটা দিতাম, তুমি কি কোনো আপত্তি করতে? তুমি বলতে না, বাক্যটা খুব সুন্দর আছে এবং অর্থপূর্ণ। গিভ মি অল, আমাকে সবটাই দাও, উইদাউট দিস পেন, এই কলম ব্যতীত, তাহলে খুব সুন্দর। আর আজকে যখন তুমি জানলে যে উইদাউটের সমর্থক শব্দ হচ্ছে বাট, তখন তো আমার মনে হয় বাট ছাড়া তুমি কোনোগুলোই এখানে রাইট উত্তর খুঁজে পাবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। 183, লেটাস হ্যাভ সাম টি। তো বেসিক্যালি লেটাস থাকলে সেখানে শ্যালই হয়, লেট আস থাকলে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করব তখন সেখানে হবে শ্যালই, শ্যাল উই, এসেইছে তো শ্যাল উই। লেটাস থাকলে শ্যালই হয়। কেন হয়? কারণ লেটাস দ্বারা যে বাক্যগুলো থাকে সেটা দ্বারা একটা প্রস্তাব বোঝায়। আসলে এই বাক্যগুলোর যদি আমরা অ্যাসার্টিভ ফর্ম করি তাহলে উই শ্যাল, মানে চলো আমরা চা খাই, সো উই শ্যাল হ্যাভ, এরকম একটা প্রস্তাব, সাম টি। হ্যাভ মানে কিন্তু এখানে আসলে খাওয়া অর্থে বোঝানো হচ্ছে, উই শ্যাল ড্রিঙ্ক, হ্যাঁ, এরকম কিছু একটা অর্থ। সো যখনই এই জাতীয় বাক্যগুলো দ্বারা প্রস্তাব বোঝায়, প্রপোজাল বোঝায়, সেই সকল বাক্যগুলোতে ফার্স্ট পার্সনের পরে শ্যাল ইউজ করতে হয়। সেই কারণে বেসিক্যালি শ্যাল আসে। অনেকের প্রশ্ন থাকে যে লেট আস হ্যাভ সাম টি, এই শ্যালটা আসলো কোথা থেকে? এটা কিন্তু একটা প্রশ্ন অনেকের। আশা করি এরপর থেকে এটা নিয়ে আর গোলকধাঁধা থাকবে না। 184, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, দ্য আন্ডারলাইন ক্লজ ইজ। আন্ডারলাইন ক্লজটাকে আমরা কি বলতে পারি? ক্যান ইমাজিন? ইয়েস, ইটস ক্লজ হবে, তাই না? ইয়েস, অ্যাডজেক্টিভ ক্লজ। প্রশ্ন হচ্ছে কেন আমরা বলবো ক্যান ইমাজিন? ওকে, ছোট্ট একটা আমরা শর্টকাট টেকনিক নিয়ে নিই। যারা ক্লজ বোঝো, মোটামুটি এইটুকু বোঝো তোমরা, সাবজেক্ট যদি থাকে, সহজ কথা, ডট ডট ডট
নাউন পরবর্তী এনইউ নাউন পরবর্তী যখনই কোনো একটা ক্লজ পাবে তোমরা, নাউন পরবর্তী যখনই তোমরা একটা কোনো ক্লজ পাবে, এই যে একটা ক্লজ লম্বা অংশ, এবং ক্লজ হলে অনেকে চিনতে সমস্যা, আমি বলবো ডাব্লিউএস ওয়ার্ডটা দেখবা, বেশি বেশি করে এটা থাকবে, হোয়াট, হুইচ, হাউ, হোয়ার, এগুলো থাকবে। সো এগুলো থাকবে, এর সঙ্গে হচ্ছে ইফ থাকতে পারে, টিল আনটিল থাকতে পারে, ইত্যাদি অনেক কিছু, দ্যাট থাকতে পারে ইত্যাদি। আমি এই কটা বেশি ব্যবহার হয়। আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইগুলো যখনই থাকবে এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্লেস, প্লেস সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া হচ্ছে, অ্যাডজেক্টিভ মানে অতিরিক্ত, সুতরাং দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হচ্ছে সেই স্থান যেখানে আমি জন্ম নিয়েছিলাম, অতএব রাইট উত্তর অ্যাডজেক্টিভ। তাহলে এই আলোচনা থেকে তুমি যা শিখলে, ধরো পরীক্ষায় এরকম একটি প্রশ্ন হলো, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার লাস্ট নাইট, আমি সেই মানুষটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। আমার প্রশ্ন হলো, এই আন্ডারলাইন করা অংশটার নাম কি বলো তো? ইংরেজি বুঝি না, খুব কঠিন লাগে, দয়া করে এই কথাগুলো আর বলতে যাবে না। দেখো, নাউন পরে একটা ক্লজ, একইভাবে নাউনের পরেই একটা লম্বা ক্লজ, ওকে? সুতরাং এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, আলহামদুলিল্লাহ, আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে আমাদেরকে একটু দেখিয়ে দেওয়া হবে, সেইটা বিচার করে আমরা আরও অনেক প্রশ্নের আনসার দিতে পারবো, ঠিক আছে? সুতরাং তোমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হবে, যা শিখছো কাজে লাগানোর চেষ্টা করতে হবে, কেমন? আচ্ছা, কমেন্টে জানাবে কার কয়টি হলো সেই স্লাইডে। এবার 185, হিজ ফাদার ইজ রিচ বাট সিম্পল ইজ অ্যান এক্সাম্পল অফ, খুবই সহজ, অ্যান বাট অর, কোনো বাক্যতে যদি থাকে অ্যান বাট অর, তিনটা সিম্পটমই বেশি ব্যবহার হয়, অ্যান বাট অর ইজ ইকুয়াল টু কোনো কথা নেই, কম্পাউন্ড সেন্টেন্স। হিজ ফাদার ইজ রিচ বাট সিম্পল, যেহেতু বাট, আসলে বাক্যটা এরকম, হিজ ফাদার ইজ রিচ বাট হি ইজ সিম্পল, হি ইজ মানে হচ্ছে হিজ ফাদার ইজ, ওই জন্য পরবর্তীতে এটাকে বাদ দেওয়া হয়েছে, এই জন্য হিজ ফাদার ইজ রিচ বাট সিম্পল। সো অ্যান বাট অর থাকলে তার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দ্য রাইট অ্যান্সার ইজ ওকে। আচ্ছা, একজনের কমেন্ট পড়তে চাই, লিখেছে, স্যার যখন আপনি পড়ান তখন বুঝি, পরে কোনো প্রশ্ন দেখলে ভয় করে, মনে হয় আমি পারি না, বুঝি না, পারবো না ইত্যাদি। আচ্ছা, সমাধান বলি এবার। যদি কোনো শিক্ষার্থী আমার সাথে 1000 প্রশ্ন সমাধান করে, আমার টেকনিকগুলো বুঝতে পারে, আমি চ্যালেঞ্জ করছি তার কাছে ইংরেজি প্রশ্ন সলভ করতে খুব মজা লাগবে, তার মনে হবে আচ্ছা দেখি তো কোন প্রশ্নগুলো রফিক স্যার করায়নি, একটু দেখি তো। এবার যখন তুমি দেখতে যাবে, দেখবে সেখানকার মোর দ্যান 50-60% কোয়েশ্চেন তুমি আনসার করতে পারছো, এটা তোমাকে একটা দারুণ সাহস দেবে, আর এই সাহসই বাকিগুলো তোমাকে পারতে বুঝতে সাহায্য করবে। তোমরা একটা জিনিস কেন বোঝো না, মানে পুঁজি বা সঞ্চয় না থাকলে না সব ক্ষেত্রেই তোমার আত্মবিশ্বাসহীন মনে হবে, যে আমি তো কিছুই পারি না, আমি তো কিছুই বুঝি না। সো সেই জায়গা থেকে বলবো যে যারা আমার এই ক্লাসগুলো করছো, তোমরা সঞ্চয় করছো, তোমরা ইনফরমেশান ডিপোজিট করছো নিজের ভেতরে, এইটাকে ইনশাআল্লাহ কাজে লাগাতে পারবে, এবং সেই দিন আমার কথা মনে হবে, যখনই সলভ করতে যাবে, ও আচ্ছা স্যার তো এই কথা বলেছিল, এই কথা বলেছিল। মনে রেখো, 1000 প্রশ্ন, এটি কম সংখ্যা নয়। সো দারুণ কিছু হতে চলেছে ইনশাআল্লাহ, লেগে থাকতে হবে। ওয়েল, তাহলে এখানে অ্যান বাট অরকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো, ঝামেলা শেষ। এবার 186 ডট ডট বাট ফর ইউর টাইমলি হেল্প, অর্থাৎ তোমার সময় মতো সাহায্য ছাড়া, এর ভিতরে কিন্তু একটা উইদাউট লুকানো আছে, হ্যাঁ, এটা অর্থটা বুঝে নিও তোমরা। তোমার সাহায্য মানে সময় মতো সাহায্য ছাড়া, আই উড হ্যাভ ফেইলড, আমি ব্যর্থ হতাম। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি এইভাবে না লিখে, একটু ভাবো তো, এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি, খেয়াল করো তোমরা, পেরেশানি দূর হয়ে যাবে, এই বাক্য নিয়ে সমস্যা থাকবে না। ইফ ইউ, আমি যদি বলতাম ইফ ইউ হ্যাড নট বিন, মানে
পাস্ট পার্টিসিপল করলাম, ফর ইয়োর টাইমলি হেল্প, কমা দিয়ে বাড়তি যে অংশটুকু আছে সেটা মনোযোগ দিয়ে দেখো। আমি এই অংশ না বলে যদি বলতাম ইফ ইউ হ্যাড নট বিন ফর ইউর টাইমলি হেল্প, ওকে, তুমি যদি সময় মতো সাহায্য না করতে আই উড হ্যাভ ফেল, আমি ব্যর্থ হতাম, তাহলে বাক্যটা কি অনেক বড় হয়ে গেল না? এরকম অনেক বড় বাক্যকে তুমি যদি ছোট করতে চাও সেই জায়গাটায় তুমি বাট ফর বসিয়ে দেবে। এবার দেখো তো বাট ফর বসালে ওইটা কোন কন্ডিশন হয়? ইয়েস, থার্ড কন্ডিশনাল। যারা জানো না একটু জেনে রাখো, এই থার্ড কন্ডিশনাল এবং অন্য পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল অনেকবার দেওয়া হয়েছে এটি। সুতরাং আমি শর্টকাটে বলে দেব যে নোটটা করে নাও সবাই, তো নোটের কালারটা এটা দিই, যে যখনই বাট ফর থাকবে ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে কি এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, না থাকলে একটু লিখে রাখো। সেটা হচ্ছে ডট ডট ডট, পরবর্তীতে উড হ্যাভ এবং এরপরে হচ্ছে V3। এই যে দেখো উড হ্যাভ V3, ডান। আই কান্ট হেল্প ডট ডট ইট, অর্থাৎ আমি এটা না করে পারি না। সো ক্যানট হেল্পের পর ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা, আমাকে তোমরা একটু বলো তো এই বাক্য আর এই বাক্যের মধ্যে পার্থক্য কি? আই ক্যানট যেহেতু ডুইং হলো, আর আমি যদি আরেকটা বাক্য লিখি যে আই ক্যানট ডু ইট, এই দুইটা বাক্যের বাংলা অর্থ কেউ বলতে পারবে? একটু বলো দেখি। আমি ক্যানট হেল্প দিয়েছি আর ক্যানট দিয়েছি, কি পার্থক্য বাংলার? একটু অনুধাবন করো। আই ক্যানট হেল্প ডুইং ইট বাংলা অর্থ আমি এটা না করে পারি না, আর এটা বাংলা অর্থ আই কান্ট ডু ইট আমি এটা করতে পারি না। দুইটা দুই রকম, আমি এটা করতে পারি না আর আমি এটা না করে পারি না। একটু সুন্দর কাব্যিক এবং স্ট্যান্ডার্ড একটা বাংলা। আমি এটা না করে পারি না আর আমি এটা করি না, একবার ডিরেক্টলি কথা। তো অর্থগত তো ব্যাপার রয়েছে, সেই জন্য বেসিক্যালি হেল্প ব্যবহার করা হয়। এখন হেল্পের মতো আরেকটা জিনিস আছে, তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে ক্যানট হেল্প, এরপরে ভার্বের সঙ্গে হবে আইএনজি। ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি। অথবা আরেকটা নিয়ম রয়েছে, একটু আমি মার্কিং করি, আরেকটা হচ্ছে ক্যানট হেল্প না দিয়ে আমি সেখানে দিতে পারি, ক্যানট হেল্প না দিয়ে ক্যানট বাট দিতে পারি। ক্যানট বাট দিলে ভার্বের হবে বেস ফর্ম। একটু খেয়াল করো তোমরা, এই জায়গাটা খুব নজর রাখতে হবে তোমাদের। একই অর্থ, আই ক্যানট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি যে অর্থ, আই ক্যানট বাট ভার্বের সঙ্গে আইএনজি সেম অর্থ হতে পারে। কোনো একটা পরীক্ষা দেখাচ্ছে এইটা না এসে এইটা চলে আসলো, ক্যানট হেল্প না দিয়ে ক্যানট বাট দিয়ে দিল, তখন অপশন হবে ডু। যদি অপশনটা নেই তখন অপশন হবে ডু। আশা করি বুঝতে পেরেছ। সো শিখতে হবে সবটাই, কখন কোনটা আসে বলা তো যায় না। ওয়েল, এই স্লাইডে যার যে কটি হয়েছে একটু ঝটপট করে একটু কমেন্টে জানাও। আচ্ছা, এরপর 188, আনিস সেইড আই মাস্ট রাইট আ লেটার। দ্য ইনডিরেক্ট ন্যারেশন অফ দিস সেন্টেন্স ইজ, অর্থাৎ এই সেন্টেন্সের ন্যারেশনটা রাইট উত্তর কি হবে? রাইট উত্তর আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার। ওকে, প্রশ্ন হচ্ছে কেন হবে? কারণটা হলো ন্যারেশন কম বুঝি, কিন্তু ছোট ছোট বিষয়গুলো একটু মনে রেখো তোমরা। যে যেমন নাও থাকলে দেন হয়, এটা তো তোমরা অনেকেই জানো যে নাও থাকলে কি হয়? দেন হয়। তো এটা যেমন মুখস্থ রেখেছো, হেয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দ্যাট হয়, তেমনি আরেকটা জিনিস একটু মনে রেখো, কোনো বাক্যতে যখন মাস্ট থাকবে, সাধারণ বাক্যতে মানে চিরন্তন সত্য বাদে সাধারণ বাক্যগুলোতে সেখানে হয়ে যাবে হ্যাড টু। আবার রিপিট করছি, মাস্ট থাকলে সেটা হয়ে যাবে কি? হ্যাড টু। তাহলে দেখো তো, মাস্ট থাকলে যদি হ্যাড টু হয়, এই নিয়মটা তুমি যদি জানো তাহলে তোমার প্রথমেই নজরে পড়বে বি আর সি। সেই জায়গা থেকে ইনভার্টেড কমা তুলে দ্যাট, মানে শুধুমাত্র সি নাম্বারটাই যে রাইট আছে এটা তোমার বুঝতে খুব বেশি ইংরেজি জানতে হবে না, ছোট্ট একটু কৌশল জানলেই এনাফ।
189, identify the correct passive form. People thought that the despot was corrupt. অর্থাৎ স্বৈরাচারী শাসক ছিল দুর্নীতিপরায়ণ। দ্য ডেসপট ওয়াজ করাপ্ট, স্বৈরাচারী শাসক ছিল দুর্নীতিপরায়ণ। এই বাক্যটার প্যাসিভ করতে হবে। সো দ্য রাইট আনসার ইজ, ফার্স্টে আমরা রাইট নিয়ে নিই, দ্য ডেসপট ওয়াজ থট টু বি করাপ্ট। এই একটা আনসার, এবং আরেকভাবে এটার আমরা রাইট আনসার করতে পারি। যেমন পিপল থট, এইটুকুনি আমরা কাজ করতে পারি। থটের জায়গাটা এরকম করতে পারি যে ইট ওয়াজ থট, দ্যাট দিলাম, দ্যাট দিয়ে এই যে বাকি অংশ দ্য ডেসপট ওয়াজ করাপ্ট এটুকু বসিয়ে দিলাম। দেখো, দেখে দেখে শেখো, রুল তো পরে দেখবে, এখন দেখে দেখে শেখো। এরকম দুই পাশে যদি দুইটা ক্লজ থাকে তাহলে তুমি প্রথমটা করতে পারো। এখন অনেকের প্রশ্ন হলো পিপলটা কোথায় গেল? যেই সব কথাগুলোর ক্ষেত্রে বোঝা যায় কে সাবজেক্ট, ওগুলোকে না দেওয়াটাই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। এটা মনে রেখো। ইট ওয়াজ থট দ্যাট দ্য ডেসপট ওয়াজ করাপ্ট, এ একটা রাইট। আর আরেকভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে করা যায়, দ্য ডেসপট যেটা হয়েছে ওয়াজ থট টু বি, একটু দেখে নিতে হবে কি করলাম, ওয়াজ থট টু বি করাপ্ট। এটা একটু স্ট্যান্ডার্ড। ওয়েল, ভয়েসের সময় আমরা ট্রাই করবো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েসগুলো দেখানোর ইনশাআল্লাহ। 190, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ নিচের কোন বাক্যতে আমরা বেটারকে অ্যাডভার্ব বলতে পারি। তো বেটারকে অ্যাডভার্ব বলতে পারি। তো তার আগে আমাদেরকে জানা দরকার যে অ্যাডভার্বের আসলে কাজটা কি। অ্যাডভার্বের কাজ, আচ্ছা রাইট, তো সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার। রাইট আনসারটা নিয়ে নাও। বাংলা অর্থ দাঁড়াবে যে সাউন্ড ট্রাভেলস, অর্থাৎ বাতাস, শব্দ বয়ে চলে, বেটার অনেক বেশি, ইন ওয়াটার দেন ইন এয়ার। বাতাসের তুলনায় পানিতে শব্দের চলাচল বেশি, বাতাসের চেয়ে পানিতে শব্দ ভালোভাবে চলতে পারে, ব্যাপারটা এরকম। এই বাক্যতে বেটারকে আমরা বলছি হচ্ছে অ্যাডভার্ব। বাট হোয়াই? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, এটা প্রথম কাজ। অ্যাডভার্বের কাজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করা, দ্বিতীয় কাজ। আরেকটি কাজ হচ্ছে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে। এই হচ্ছে মৌলিক তিনটা কাজ। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পুরো বাক্যকে সে মডিফাই করে, আরও অনেক কিছু। তবে বিশেষ করে তোমরা এই তিনটা জিনিস মনে রাখবে, অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন আমি যদি বলি যে হচ্ছে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, খুব দ্রুত গতিতে। সরি, আমি বলবো যে এখানে বলবো যে হচ্ছে ধরো অলরেডি ডান, এরকম কিছু একটা বললাম, অলরেডি ডান। এই যে ভার্বের আগে অ্যাডভার্ব। আচ্ছা, এবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে, ঠিক আছে। সো আমি বললাম যে ভেরি হ্যাপি। এই দেখো, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে ভেরি। ওকে, অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন আমি বললাম হচ্ছে, যেটা ফার্স্টে দিয়েছিলাম, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। তাহলে এই তিনটা জিনিস তোমরা সবাই মনে রেখো, ব্যাস। এখন কোনো কোনো সময় ভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, ভার্বের খুব কাছে বসতে পারে, এই যে অ্যাডভার্ব। এখন অন্যান্যগুলোতে কোথায় কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। প্রেপোজিশনের পরে বেটার বসেছে, সো এই বেটারের নাম কি বলো তো? এটার নাম হচ্ছে নাউন। হুইচ ওয়ান ইজ বেটার, বি ভার্বের পরে বেটার বসেছে, এই বেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। হি জয়েন্ট দ্য জিম টু বেটার হিজ হেলথ, সে জিমে যোগদান করেছে তার স্বাস্থ্যের উন্নতি করতে। টু এর পর ভার্বের বেস ফর্ম। তাহলে প্রেপোজিশন এটা নাউন, বি ভার্ব অ্যাডজেক্টিভ, টু ইনফিনিটিভ ভার্ব। শুধুমাত্র ভার্বের কাছে বসেছে, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর দিতে পেরেছ। জানাও এই স্লাইডে তোমার কয়টি হয়েছে। 191, ওকে, হি হ্যাড আ ডট ডট হেডেক, অর্থাৎ তার ভীষণ মাথা ব্যথা। সো দ্য রাইট আনসার ইজ ব্যাড। অর্থাৎ
হেডেক মানে মাথা ব্যথা, এর পূর্বে তুমি ব্যাডই বসাতে পারবে, এখানে স্ট্রং চলে না, সিরিয়াস চলে না, অ্যাকিউট চলে না। বাট মজার কথা হলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এবং এতটাই কাছের অর্থ নিয়ম না জানলে খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। সেই জন্য তোমরা কয়েকটি শব্দ লিখে নাও, বিশেষ করে এটা পরীক্ষায় প্রচুর আসে, ব্যাড, সিভিয়ার, আর হচ্ছে স্প্লিটিং। স্প্লিটিং, এই হচ্ছে তিনটা অ্যাডজেক্টিভ। এগুলো শুধুমাত্র যার পূর্বে বসে সেটি হচ্ছে হেড এক বা মাথা ব্যথা। মাথা ব্যথার পূর্বে স্পেশালি এই তিনটা শব্দই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, আমি যদি তোমাদের বলি যে নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট শব্দের যে সম্পর্ক তাকে ইংরেজিতে কি বলে, একটু বলো দেখি, তোমরা লিখতে থাকো, তারপরে আমি বলছি। 192, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে। যে নিউজটা তুমি গতকালকে বলেছিলে ইজ নন টু অল, সেটা সবার কাছে জানা। প্রশ্ন হলো এটার নাম কি? এটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? ইয়েস, একটু আগে আমি এই রুলটা তোমাদের দিয়েছিলাম, একটু মনে করে দেখো তোমরা, যে যখনই কোথাও কোনো একটা নাউন থাকে এবং নাউনের পরে কোনো একটা ক্লজ থাকে, যখনই কোনো একটা নাউন থাকে এবং নাউনের পরে কোনো একটা ক্লজ থাকে, যদিও এই নাউনটা যদি দ্য ফ্যাক্ট, আইডিয়া, এভিডেন্স এরকম হয়, ওইটার নিয়ম কিন্তু আলাদা, ওইটা পরে নিয়ে কথা একদিন বলেছি, আবারও বলবো। এখন শুধু এইটুকু মনে রাখো যে নাউনের পর যদি একটা ক্লজ হয়, একটু আগে তো বলে আসলাম, তুমি কেন পারবে না, এটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। এটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। মাশাআল্লাহ, তোমরা আগের প্রশ্ন আনসার দিয়েছো। নির্দিষ্ট শব্দের সঙ্গে নির্দিষ্ট শব্দের যে সম্পর্ক তার নাম হচ্ছে কোলোকেশন, তার নাম হচ্ছে কোলোকেশন। ফাইন, ওকে, সুন্দর। এবার দেখো, তাহলে নাউনের পরেই যখনই আমরা একটা ক্লজ পাবো তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, তোমরা অনেকেই পেরেছো। অ্যান্ড 193, এই রুলটা অলরেডি আমি তোমাদের দিয়েছি, মনে আছে তোমাদের? একটু মনে করো তো, কোনো বাক্যতে যদি ওয়ান সাবজেক্ট হয়, রাইট উত্তর নিয়ে নাও, ওয়ান্স ফার্স্টে। কোনো বাক্যতে সাবজেক্ট যদি ওয়ান হয়, তার পজিটিভ হবে ওয়ান্স। ওয়ান্স, এটা কেমন? যেমন হি থাকলে কি হয়? হিজ হয়, রাইট? বডি থাকলে কি হয়? এভরিবডি, সামবডি, নোবডি, মনে আছে তোমাদের? রাইট, হিজও হতে পারে, হারও হতে পারে। আর এই দুইটির পরিবর্তে বেস্ট হচ্ছে সেই জায়গাতে কি বলতো, দেয়ার ব্যবহার করা, THEIR, দেয়ার ব্যবহার করা। সো ওয়ান থাকলে ওয়ান্স, হি থাকলে হিজ, আর এনিবডি, সামবডি, এনিবডি থাকলে হিজ বা হার হতে পারে, নতুবা সবচেয়ে বেস্ট হচ্ছে দেয়ার। সো যেহেতু ওয়ান আছে, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, একজনের অবশ্যই উচিত তার ডিউটির ব্যাপারে তৎপর হওয়া। দ্যাটস গ্রেট। এবার কমেন্টে জানাও কার কয়টি হয়েছে। আলহামদুলিল্লাহ, চলছে আমাদের স্বপ্ন পূরণের অভিযান। স্বপ্ন পূরণের জন্য অনেক নিবেদিত হতে হয়। স্বপ্ন সবাই দেখে, সবাই স্বপ্ন দেখে, বিশ্বাস করো, কিন্তু স্বপ্নকে সবাই ছুঁয়ে দেখতে পারে না। তুমি যদি স্বপ্নকে ছুঁয়ে দেখতে চাও, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও, তাহলে তোমাদেরকে বলি, শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নকে ভালোবাসতে হয়, তাকে দৃশ্যমান বস্তু বিষয়ের মতো করে লালন পালন করতে হয়। আর আমি এই কারণে সবসময় বলি, শুধু স্বপ্ন দেখলেই হয় না, তাকে টিকিয়ে রাখার জন্য সাপোর্ট দিতে হয়। আর সাপোর্টটা কি জানো? যে কোনো ক্ষেত্রে নিবিড়ভাবে লেগে থাকা, ফলো আপ দেওয়া, যে আমি যে উদ্দেশ্যে শুরু করেছিলাম আমি কি আদৌ সেটি করছি। ইনশাআল্লাহ তোমরা যথেষ্ট সচেতন, আশা করি তোমরা তোমাদের স্বপ্নকে যথেষ্ট ভালোবাসো। ওকে, 194, উই আর ওয়েটিং ফর দ্য বাস। খুব খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। রাইট উত্তর হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটিকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলছি কেন? কারণ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। ওকে, কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে, তোমরা একটু মনে রাখবে সবসময়। প্রেপোজিশন দিয়ে শুরু হলেই প্রেপোজিশনাল ফ্রেজ হয় না, মাঝে মাঝে অন্য কিছু হয়ে যেতে পারে। যেমন ডট ডট কিছু একটা থাকলো, প্রেপোজিশন ডট ডট ডট, তারপরে অবশ্যই একটা শেষে নাউন থাকবে। প্রেপোজিশন মাঝে যাই থাকুক, শেষে একটা নাউন থাকবে। তাহলে এই সবটুকু নাম প্রেপোজিশনাল ফ্রেজ। আমি দিয়েছিলাম এর আগে, আবারও দিচ্ছি, প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি এই সেমটাই অপশানে
পরীক্ষায় আবার অন্যভাবে থাকতে পারে। সেটা কি? প্রিপোজিশনের পরে ওই সেম প্যাটার্নে আছে, এটাকে আবার বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন? একটা হচ্ছে গঠনগতভাবে, মানে একেবারে গঠন, ডানে বামে কোনো নিয়ম তাকানো যাবে না, STRUC, স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল একটা হচ্ছে ফুললি স্ট্রাকচারাল, আর আরেকটা হচ্ছে জাস্ট মিনিং মডিফায়ার হিসেবে। জাস্ট খেয়াল করবে যে কে কাকে আসলে মিনিং দিচ্ছে, MEANING। খেয়াল করো, উই আর ওয়েটিং ফর, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, অতএব তার নাম প্রিপোজিশনাল ফ্রেজ, এটা স্ট্রাকচার, ঝামেলা শেষ। কিন্তু যদি প্রশ্ন করতো ওয়েটিং ফর দ্য বাস, দেখো ভার্বের কাছে বসে ভার্বের কার্যাবলী, ওয়েটিংটা তো করছেন, এই ওয়েটিংটার উদ্দেশ্যটা কি? বাসের জন্য। তাহলে বেসিকলি কিন্তু এটা আবার ভার্বের মডিফায়ার হিসেবেও কাজ করে, সেদিক থেকে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। বুঝতে পেরেছ? একই জিনিস। এখন অপশানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেই, দুইটা থাকে না। যদি থাকে তখন তো ঝামেলা হবে। সাধারণত যে কোনো অপশানে একটা থাকবে, এটাই সত্য। দুইটা থাকলে কোনটা দেবো এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করো না, কারণ প্রশ্নকর্তা যদি একটা ভুলভাল দিয়ে ফেলে, এটা সমাধান দেওয়া সত্যি অনেক বেশি কঠিন। আচ্ছা, 195, দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড ... বাই দ্য এনিমি প্ল্যান। আচ্ছা, রাইট উত্তর বিং সিন। ফার্স্টে নিয়ে নাও। প্রথম কথা হলো, আমরা একটু বাংলা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে শত্রুপক্ষের বিমান দ্বারা দেখা যাওয়া এড়াতে, মানে শত্রুপক্ষের বিমান দ্বারা দেখা যাওয়া এই বিষয়টিকে এড়াতে সাবমেরিনটা কি করলো? ডুব দিল বা ডুবে গেল ইত্যাদি। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্ল্যান, শত্রুদের কর্তৃক যেন বিমান দ্বারা দেখা না যায়, অন্যের দ্বারা যখন হবে সেটা ব্যাপারটা প্যাসিভ, তাই তো? আর এই নিয়ম তো তোমরা জানো যে অ্যাভয়েডের পর ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি হয়। অ্যাভয়েড, স্টপ, এনজয় এই জাতীয় শব্দগুলোর পর পরবর্তী ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি হয়। ওকে, ডান, এটা তোমরা জানো। এই ভার্বের সঙ্গে যেটা আইএনজি হয়, এটার নাম আমি কি বলেছিলাম? এটার নাম হচ্ছে জেরান্ড। মনে করে দেখো প্রথম ক্লাসের দিকে। সো অ্যাভয়েডের পর আমরা যে ভার্বের সঙ্গে আইএনজি করছি, সেই ভার্বটা হচ্ছে কোনটা? এই বি থেকে বিং, জেরান্ডের আবার একটা প্যাসিভ ভয়েস হয়, এটা যারা জানি না আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে জেরান্ড প্যাসিভ। এই সেই জেরান্ড প্যাসিভে হচ্ছে আগে একটা বিং নিতে হবে এবং এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হবে, যেটা অলরেডি হয়ে আছে। দেখো, বিং V3। হ্যাঁ, অ্যাভয়েডের পরে বিং হয়েছে, আর যেহেতু প্যাসিভের অর্থ, তাই সি থেকে ওই যে সিন হয়ে গেছে। তাহলে শুধুমাত্র নর্মালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, এভাবে ইনফিনিটিভ জেরান্ড, পার্টিসিপল জেরান্ড, জেরান্ড প্যাসিভ, পার্টিসিপল প্যাসিভ, ইনফিনিটিভ প্যাসিভ, সবগুলোরই প্যাসিভ হয়। কোনো না কোনো সময় দেখাবো ইনশাআল্লাহ একটু একটু করে। সো এই কারণে রাইট উত্তরটা হয়েছে বিং সিন। নর্মালি অনেকে হয়তো বা টু অ্যাভয়েডের পর ভার্বের সঙ্গে আইএনজি সিং দিয়ে আসবে। আরে বাবা, এটা তো প্যাসিভের নিদর্শন। শত্রুপক্ষের বিমান দ্বারা দেখা যাওয়া এড়াতে সাবমেরিনটা ডুবে গেল। ওকে, 190, ডিনাই শব্দের নাউনটা কি? ডিনাই শব্দের নাউন হচ্ছে ডিনায়াল। সো ফার্স্ট এটা নিয়ে নাও, এবং একটা মজার জিনিস রয়েছে, তোমরা সবাই নোট করে নাও। মজার জিনিসটা হলো, যখন কোনো ভার্বের সাথে এল থাকবে, মনে রাখবা, যখন কোনো ভার্বের সাথে এল থাকবে তখন সেটা হয়ে যাবে নাউন। আচ্ছা, যেমন উদাহরণ দিয়ে বলি, PROPOSE, প্রপোজ, এটা তো ভার্ব, POSE, প্রপোজ। এখন এটার সঙ্গে আমরা এল যুক্ত করে দেব, প্রপোজাল, এটা এ হয়ে যাবে প্রপোজাল। আবার ধরো একটি উদাহরণ দিই, এই যে এই মুহূর্তে ডিনাই। সো ডিনাইটাকে আমরা ভার্ব, এটার সাথে এল লাগিয়ে দেবো, ডিনায়াল, DENIAL, কয়টা আই হয়ে যায়। তাহলে এল থাকলেই সারা জীবন সবসময় যে নাউন হবে ব্যাপারটি এরকম নয়, ব্যতিক্রম রয়েছে। চলো একটু দেখি।
এটার কথাই বললাম যে ধর আচ্ছা ম্যাজিকের কথাই বলি, ম্যাজিক রুল। সো ম্যাজিক শব্দটা কি? ম্যাজিকের সাথে যদি, সরি আমার একটু মিস্টেক হয়েছে, এখানে আমি লিখতে চাই অ্যাডজেক্টিভের সাথে যদি এ এল থাকে, হ্যাঁ অ্যাডজেক্টিভ, যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে এ এল থাকে, টিআইভি অ্যাডজেক্টিভ, যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে এ এল থাকে তাহলে সেটা কিন্তু আবার কি হয়ে যায়, একটু মিস্টেক হয়েছে, অ্যাডজেক্টিভ বলছি, নাউনের সাথে, একটু ক্ষমা করবে। হ্যাঁ, যদি কোনো নাউনের সাথে এ এল যুক্ত হয় তাহলে কি হয়ে যায় দেখো। এবার আমি উদাহরণ দিয়ে দিই একটা। নাউনের সাথে এ এল যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমি বললাম হচ্ছে ম্যাজিক মানে জাদু, শব্দটা হচ্ছে নাউন, এর সাথে আমি একটা এ এল দিয়ে দেবো, সো হচ্ছে ম্যাজিক্যাল, ব্যাস হয়ে গেল, এটা আমার অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? তদ্রূপভাবে আমি যদি ধরো বললাম ইমোশন, ইমোশন শব্দটি হচ্ছে আমার নাউন, তার সাথে আমি একটা এল লাগাবো, হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সো ইমোশনাল। আর একটা বলো তোমরা নিজেরা। হ্যাঁ, খুবই সুন্দর শব্দ মিউজিক, মিউজিকের সাথে এ এল, মিউজিক্যাল, ব্যাস। আশা করি বুঝতে পেরেছ যে এ এল থাকলেই সেটা নাউন নয়, বা এ এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ নয়, দেখতে হবে কার সাথে লাগানো হয়েছে। দ্যাটস অল। মাশাআল্লাহ, অনেকে রেসপন্স করছো। প্রায় আমরা ক্লাসের শেষে, এবং শেষে আমরা সবাই তৃপ্তি নিয়ে বলতে চাই আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। কেমন? আচ্ছা, 197, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটা প্রবাদ, বোঝানো তেমন কিছু নেই, ইচ্ছা থাকলেই উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়, এটা প্রবাদ। 980, 50 মাইলস, 50 মাইলস। দ্য রাইট আনসার ইজ কি হবে বলো? সংখ্যা যেখানেই থাকবে, সংখ্যা। ওকে, যারা ক্লাসটা করছো তাদেরকে দুইটা গুড নিউজ দিই, খুবই গুড নিউজ। সেটা হচ্ছে যে নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি ইংলিশ মজা জব, ইংলিশ মজাতে তো ক্লাস করছো ইউটিউব বা ফেসবুকে ইত্যাদি, কিন্তু ইংলিশ মজা জব আমাদের মেন পেজ, জবের জন্য ইংলিশ মজা জব একটু সার্চ দাও, সেখানে যুক্ত হয়ে থাকো। আর ইংলিশের যত ক্লাস হচ্ছে সবগুলো তো ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে পাচ্ছ, কিন্তু বাংলা, সাধারণ জ্ঞান, গণিত, এই ক্লাসগুলো কিন্তু চমৎকার করে হচ্ছে ইংলিশ মজা জব পেজে লাইভ, এবং সেগুলো আবার সাজানো থাকছে ইংলিশ মজা জব নামের ইউটিউব চ্যানেলে। সো মেন কাজটাই হচ্ছে তোমার এই মুহূর্তে ইংলিশ মজা জবের সঙ্গে কানেক্ট হওয়া, তাহলে সমস্ত আপডেটগুলো তুমি পেয়ে যাবে। সংখ্যাবাচক সাবজেক্ট যখনই হবে দেখতে, ঠিক আছে? সো যখনই এই নাম্বারগুলো থাকে, নাম্বার, এই নাম্বারগুলো যখন বিশেষ করে তোমার ডলারের সাথে থাকে, তারপরে মাইলের সাথে থাকে, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। ধরো $50 আমি যদি বলতাম, তাহলে অনেকে ডলার্স আর হতো না, ডলার হোক, মাইলস হোক, এগুলো ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। 50 মাইলস ইজ আ লং ওয়ে। খুবই ইন্টারেস্টিং, অনেকে ভুল করে 50 মাইলস তো আর দিয়ে ফেলে, বাট নো, এই তো সুন্দর, সংখ্যা, দূরত্ব, সময় ইত্যাদি, হ্যাঁ ডিস্টেন্স, ভার্ব সিঙ্গুলার হয়, সুন্দর, সংখ্যা, দূরত্ব, সময় এগুলো কথা থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। আচ্ছা, 199, হি ডিড ইট, হেয়ার ডিড, ডিডটাকে আমরা বলতে পারি কমন ভার্ব। একটু মনে রেখো তোমরা, কজেটিভ ভার্ব তো নয়, রিফ্লেক্সিভ নয়, প্রভার্ব তো নয়। রিফ্লেক্সিভ হতে গেলে সেলফ বা এই টাইপের কিছু একটা, পজিটিভ হচ্ছে মেক, লেট, এগুলো। প্রভার্ব তো অবশ্যই নয়, কমন ভার্ব। কমন ভার্বটা কি? আমরা যদি সহজ করে বলি, TRAN, ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বেরই ট্রানজিটিভ ভার্ব এরই অপর নাম হচ্ছে কমন ভার্ব। তাহলে কিন্তু ঝামেলা শেষ। কমন ভার্বের অপর নাম হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে ব্যাপারটা তোমার কাছে একটু সহজ হবে। মাঝে মাঝে মেইন ভার্ব আবার ইনট্রানজিটিভও হতে পারে, কিন্তু ট্রানজিটিভ সেটাই হচ্ছে কমন, যার পরে একটা অবজেক্ট থাকে, রাইট?
সো আছে না কিছু কিছু জিনিসের ভিন্ন ভিন্ন নাম, ব্যতিক্রম নাম, সেটা মনে রাখতে হবে। মাশাআল্লাহ। এবং তারপরে আমরা পরের স্লাইডে আসি। জানাও আগেরটায় কয়টা হয়েছে। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টিকে আমরা কি বলতে পারি? খুবই ফানি। অনেস্টি ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, 201 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট প্লুরাল, অর্থাৎ নিচের কোনটা প্লুরাল হতে পারে না, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে সেম। সিঙ্গুলারও নিউজ, প্লুরালও নিউজ। তার মানে নিউজ ইজ ইকুয়াল টু নিউজ, আমি লিখে রাখি। নিউজের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। কিন্তু ম্যান থেকে মেন, লাউস থেকে লাইস মানে উকুন, আর ফুড থেকে ফিট, তাই না? আচ্ছা, দেখি তোমরা এটা জানো কি না, একটু আমার সাথে সাথে রেসপন্স করো। আমি লিখবো, সাথে সাথে তোমরা বলবে, কেমন? আচ্ছা, সেটা হচ্ছে ম্যান থেকে মেন, ফাইন। তারপরে লাউস থেকে ইঁদুর, সরি কি বলে, উকুন, উকুন থেকে এই যে LIC, লাইস। আর ফুড থেকে ফিট, এই তো হয়ে গেল। আর নিউজেরই আসলে সিঙ্গুলার প্লুরাল একই। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্টের নিচের কোনটি উদাহরণ? দ্য রাইট আনসার ইজ উই মেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম। প্রশ্ন হচ্ছে কেন ফ্যাক্টেটিভ? আচ্ছা, এটা কি তোমরা জানো না যে একটা বাক্যতে স্বাভাবিকভাবে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে অবজেক্ট। আচ্ছা, এইরকম একটা বাক্য হলেই তো বাক্যটা পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, তাই না বলো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং এরকম ইংরেজিতে অনেক বাক্য আছে যে এইটুকু লিখলে বাক্যটা কমপ্লিট হয়ে যায়। যেমন ধরো আমি বললাম আই ইট রাইস। আই সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, ঝামেলা শেষ, সুন্দর অর্থ। অথচ আমি যদি বলি যে উই মেড হিম, লক্ষ্য করো এটাও সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু বাক্যটা পরিপূর্ণ নয়। কিভাবে? আমরা তাকে বানিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে আমরা কি বানিয়েছিলাম? আমরা তাকে কি বানিয়েছিলাম? একটা প্রশ্ন থেকে আছে উই মেড হিম। সুতরাং অবজেক্টেরই একটা পরিচয় দেব আমরা, অবজেক্টেরই একটা পরিচয় দেব। উই মেড হিম এখন হতে পারে টিচার, উই মেড হিম ক্যাপ্টেন, পাইলট, যা খুশি তাই। সুতরাং এই যে শেষে অবজেক্টের মতোই আরেকটা অবজেক্ট দিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করতে হয়, এই শেষে বসা অবজেক্টটার নামই হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এটাতেই রয়েছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। আর এই ফ্যাক্টেটিভ অবজেক্টে মানে বসা বাক্যতে যে ভার্ব থাকে তার নাম হচ্ছে আবার ফ্যাক্টেটিভ ভার্ব। বুঝতে পেরেছ? অবজেক্ট অনুযায়ী হচ্ছে আরেকটা অবজেক্ট, আর সেই বাক্যে যে ভার্ব তার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ব্যাস। ওকে, ফ্লাগ দ্য ফ্লাওয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আই নো হিম টু বি আ ডক্টর, এটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাই আর কি ব্যাপার। আচ্ছা, এরপর 203। ওকে, বলো দেখি রাইট আনসারটা কি হবে। ইট ইজ নেসেসারি দ্যাট হি দ্য মিটিং। ইট ইজ নেসেসারি দ্যাট হি দ্য মিটিং, অর্থাৎ জয়েন দ্য মিটিং। তোমরা একটা রুল লিখে নাও, খুব খুব ইম্পর্টেন্ট রুলটা। সেই রুলটা হচ্ছে নোট। ওকে, নোটটা হচ্ছে যদি তোমাদের কখনো, বিশেষ করে অনেক শব্দ আছে তার ভিতরে নেসেসারি খুব দেখতে পাবে, নেসেসারি, এরপরে ইম্পর্টেন্ট, তারপরে আর্জেন্ট, আর্জেন্ট, তারপরে আরো আছে রিকমেন্ড, RECO, রিকমেন্ড, সাজেস্ট, এটসেট্রা, বেশি না দিই। এগুলোর পরেই দ্যাট, এই কথাটা যেন মনে থাকে। নেসেসারি, ইম্পর্টেন্ট, এখন ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ না থেকে ইম্পর্টেন্স থাকতে পারে, ঠিক আছে। আর্জেন্ট, রিকমেন্ড না থেকে রিকমেন্ডেশন থাকতে পারে। তার মানে এই শব্দগুলো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। সাজেস্ট না থেকে সাজেস্টেড হতে পারে, সাজেশন হতে পারে। এই শব্দগুলোর পর যদি দ্যাট ক্লজ বসে, মানে দ্যাট যুক্ত কোনো বাক্য বসে, ব্যাস
যদি বসে যায় সর্বদাই ভার্বের হবে বেস ফর্ম। ভার্বের হবে বেস ফর্ম, মানে এমন বেস ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার হলেও তুমি তার সাথে এস বা ইএস নিতে পারবে না। এবং এইসবের আগে কোনো মডাল ভার্বও বসবে না, কোনো নেগেটিভের সময় ডু নট, ডাজ নট না, একেবারে নাড্ডু মাথার ভার্ব। আমি তো ফান করে বলি নাড্ডু মাথার ভার্ব। সুতরাং নেসেসারি দ্যাট, এই যে নেসেসারি আছে, দ্যাট আছে, ভার্ব হবে বেস ফর্ম। কিন্তু সবার মন আকুবাকু করবে এইটা দিতে, আমি জানি, অথবা হয়তো এটা দিতে। আর যদি এখানে এস দেওয়া থাকতো তবে অনেকে দিয়ে ফেলতো, এসও হবে না, অলওয়েজ ভার্ব হবে বেস ফর্ম, সেটা সাবজেক্ট যেমনটাই হোক। এটাকে বলা হয় সাবজাংটিভের রুল। কি বলা হয়? সাবজাংটিভ। ঠিক আছে, আমেরিকান ইংলিশ একেবারে ব্যতিক্রম। সো আমি যদি একটা টেস্ট দিই যে ইট ইজ সাজেস্টেড দ্যাট হি ডাজ নট মিট মি, এটি পরামর্শ দেওয়া হচ্ছে যে সে যেন আমার সাথে দেখা না করে। আমাকে বলতে হবে এই বাক্যটা ভুল কোথায়, এই বাক্যটায় ভুল কোথায়। ইয়েস, সাজেস্টেড দ্যাট আছে, ওকে। দ্যাট ক্লজের পর যে অংশটি রয়েছে সেটিতে আমি কোনোভাবেই ভার্বের আগে ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করতে পারবো না, এটি আমার মারাত্মক ভুল। সো এই জায়গাটায় এটা তুলে দিয়ে আমাকে দিতে হবে কি জানো, সেখানে দিতে হবে, আমি পুরো বাক্যটাই তাহলে দিই, পুরো বাক্যটা হি ডাজ নট না, শুধু নট, মানে কোনো ঝামেলা চলবে না। নট মিট মি শুনতে খুবই বেমানান, বাট এটাই রাইট। ও দ্যাটস গ্রেট, সুন্দর। বুঝতে পেরেছ যে একেবারে নট দিতে চাইলে শুধু নট, ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো চলবে না। আচ্ছা, 204, ডিড ইউ ইউজ টু ডট ডট প্লে উইথ ডলস, তুমি কি পুতুল নিয়ে খেলতে? খুবই সিম্পল। যদি কোনো বাক্যতে ডিড ইউজ করা হয়, পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হয়। যদি কোথাও ডিড ইউজ করা হয়, ভার্বের হয়ে যায় বেস ফর্ম, তাই না? এবং এটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছ যে এই 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 ধরনের পরিবর্তনের বিষয়টি। ডিড ইউজ হলে সেখানে ভার্বের বেস ফর্ম হয়ে যায়। আর পাশাপাশি যদি কোথাও ডু অথবা ডাজ ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, ডি ও ইএস ডাজ, তবুও ভার্বের বেস ফর্ম, শুধু পার্থক্য হচ্ছে এটার নাম হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, 205, I open the door as soon as I dot dot the bell. So right answer হচ্ছে ডি নাম্বার, হার্ড। হার্ড হচ্ছে রাইট আনসার, বাট হোয়াই? কারণ হলো as soon as যখন থাকে দুই পাশে পাস্ট টেন্স হয়ে যায়। সো পাস্ট টেন্স মানে সাধারণত পাস্ট ইনডিফিনিট, মাঝে as soon as এবং পরে আবার পাস্ট ইনডিফিনিট। as soon as থাকলে এমনটি হয়ে যায়। সো as soon as, আমি দরজাটি খোলা মাত্রই ঘন্টাটা বেজে উঠলো, বা ঘন্টা বাজতেই দরজাটি আমি খুলে ঢুকলাম বা আমি খুললাম। সো as soon as এই পাশে পাস্ট ইনডিফিনিট, অতএব ওই পাশে হবে হেয়ার থেকে হার্ড, হেয়ার থেকে হার্ড পাস্ট টেন্স। জানাও দেখি এই স্লাইডে কয়টি হয়েছে। ওকে, প্রায় শেষের দিকে, আর 5টা থাকতে হবে কিন্তু শেষ পর্যন্ত। আচ্ছা, কেউ কেউ লিখছো 3টাই হলো অ্যাটলিস্ট। সবাই পারে না, সবাই পারে না শেষ পর্যন্ত। আর সবাই যদি পারতো চাকরি সবারই হতো। সবাই বলে না যে এটা ওটা ছাড়া চাকরি হয় না, ভুল কথা। তুমি মেধাবী হও, তুমি পরিশ্রমী হও, চাকরি তোমার হবেই। আর মেধাবী হবার জন্য বিশেষ কিছু দরকার নেই। রুমের মধ্যে নিজেকে 6 মাস থেকে 1 বছর বন্দি রাখো, প্রয়োজন না হলে বাইরে যাব না, অযৌক্তিক কারণে ফোন ব্যবহার করব না, অযাচিতভাবে মানুষের কাছে যাব না, বেশিরভাগ ক্ষেত্রে ফোন আমি সাইলেন্ট মোডে রাখব, আর্লি ঘুমাবো, খুব সকালে ঘুম থেকে উঠব। সবার জন্যই দিন 24 ঘন্টা, কিন্তু আমি আমার 24 ঘন্টাকে প্রপারলি ইউজ করব। ঠিক আছে? এই রকমের প্ল্যানিং না থাকলে
তোমাকে 5-6 বছর চাকরি প্রিপারেশন নিতে হবে, তবুও শেষে হবে কিনা সন্দেহ আছে। অথচ তুমি যখন ঠিক এরকম আহ, একটা ভাইটাল ক্লাস পাচ্ছ, ক্লাসটা করছো না এবং মনে করছো যে আমরা নাকি কন্টিনিউ করবো না ইত্যাদি ইত্যাদি, তখন অনেকেই কিন্তু এটাই তার স্বপ্ন বানিয়েছে। এবং দোয়া করি তাদের জন্য যারা লেগে আছো। আচ্ছা, 206, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের প্রতিটি স্তরের মানুষজন জয়েন দ্য মিটিং। মিটিং হবে, মিনিং হয়েছে MEATING, হ্যাঁ মিটিং, ওকে। আচ্ছা, সর্বস্তরের মানুষজন সেই সভায় মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। ওয়াক্সের নাম কি? ওয়াক্সের নাম হচ্ছে নাউন। ওয়াক্সের নাম হচ্ছে নাউন। এটা খুব সহজ, খুব সহজ, বিকজ যদি আমরা কোথাও অল দেখতে পাই, মনে আছে তোমাদের, ডিটারমিনার প্লাস এরপরে নাউন, পরে একটা অফ হবে। এই রুলটা তোমাদের আমি অন্যভাবে দিয়েছিলাম, দা প্লাস নাউন প্লাস অফ, মনে আছে তোমাদের? একটু মনে করে দেখো। এবং আমি উদাহরণ হিসেবে দিয়েছিলাম টেস্ট, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় গোটাকে আমরা কি বলবো? আমি এটা দিয়ে শিখিয়েছিলাম আর্টিকেল, তারপরেরটাই হবে নাউন। তা আর্টিকেলও যা, ডিটারমিনারও তো তাই রে বাবা, ডিটারমিনারেরই একটি জাত হচ্ছে আর্টিকেল। তো সেই হচ্ছে ডিটারমিনার অল, ডিটারমিনার পরের শব্দটি হচ্ছে নাউন, পরের শব্দটি হচ্ছে অফ, দ্যাটস অল। যেই জিনিস সে একই রকমের ব্যাপার। আর 207, ইট ইজ 10 AM, দ্য সান ইজ শাইনিং। এখন বাজে সকাল 11টা এবং এখন সূর্য পূর্ব আকাশে কিরণ দিচ্ছে। একটা মজার বিষয় ফার্স্টে বলি, তাহলে তোমাদের এটা ধরতে সুবিধা হবে। যেমন আমি যদি শুধু এই বাক্যটা বলতাম, তাহলে রাইট উত্তর কি হতো জানো? রাইট উত্তর হচ্ছে শাইন্স, চিরন্তন সত্য বাক্য। দ্য সান শাইন্স ইন দ্য ইস্টার্ন স্কাই, চিরন্তন সত্য। কিন্তু যখন কোনো সময় ইঙ্গিত করা হয় যে ঠিক এই সময়, পরের বাক্যটা কি করছে? তখন আগেরটা প্রেজেন্ট, পরেরটা কন্টিনিউয়াস। কি বোঝনি না? আচ্ছা, বুঝিয়ে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট তার অ্যাক্টিভিটিসটা হিট করে পরের বাক্যতে এবং সে পরের বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে বাধ্য করে। যখনই প্রেজেন্ট ইনডিফিনিটের পর ফুল স্টপ থাকে এবং পরে আরেকটা বাক্য থাকে, তখন আমি এখানে টিপস শিরোনামে দিয়ে রাখি, এটা একটা অন্য কালার দিই, হ্যাঁ। সো প্রেজেন্ট ইনডিফিনিট এটা থাকার দরুন পরেরটা কন্টিনিউয়াস করে দিল তাকে ঠেলে, যে এখন বাজে 10টা, সুতরাং এই মুহূর্তে এই কাজটি চলমান। কিন্তু আমি যদি শুধু একটা বাক্য দিতাম, এটা চিরন্তন সত্য হিসেবে কাজ করত। ক্লিয়ার? আচ্ছা, 208, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ সামওয়ান হ্যাজ স্টলেন হিজ পেন। খুবই সহজ, রাইট উত্তর বি। যারা ভয়েস পারো তারা বুঝতে পারছো, অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে। পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ, প্যাসিভ ভয়েসে বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন আসে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাটস গ্রেট। অ্যান্ড আলহামদুলিল্লাহ, লাস্ট স্লাইড। 209, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার দিকে এলো। কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, যখনই এই ধরনের কথাগুলো বলা হবে তখন সব শেষে একটা আইএনজি যুক্ত থাকবে। অবশ্য সবটাতে আইএনজি আছে, হ্যাঁ। তো এখানে কেন হলো? দ্য বয় কেম টু মি, বালকটি আমার কাছে এসেছিল, ক্রাইং, কাঁদতে কাঁদতে। একই সেন্টেন্সে দুটি ভার্ব, শেষের ভার্বের সঙ্গে যখন আইএনজি হয় তখন তার নাম কি মনে আছে তোমাদের? একটু বলো দেখি। অনেকবার বলেছি তোমাদের। আর এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের আয়োজনের সুবিধা, যে একই কথাগুলো বারবার রিপিট হবে এবং যাতে করে তুমি অটোমেটিক্যালি সেই জিনিসটা ধরতে পারবে, হৃদয়ে গেঁথে যাবে। একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব হয়, শেষের ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি দিই তার নাম হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে? দ্য বয় কেম টু মি ক্রাইং, অর্থাৎ বালকটি আমার দিকে কাঁদতে কাঁদতে এসেছিল। বালকটির পজিশনটা, ধরনটা বোঝাচ্ছে, কান্না করা সেই বালকটি এসেছিল কাঁদতে কাঁদতে। সো ইটস পার্টিসিপল। অ্যান্ড লাস্ট রুল, স্লো অ্যান্ড স্টেডি।
উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দ্য রাইট আনসার ইজ বি। দেখো একটা সূত্র যদি এরকম হয়, এ অ্যান্ড বি, খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, ইজ ইকুয়াল টু ওয়ান থিং, মানে এ আর বি মিলে আসলে একটা জিনিস, ওয়ান থিং অথবা ওয়ান মিনিং, MEANING, ওয়ান মিনিং। আর এ আর বি মিলে যদি দুইটা আলাদা জিনিসকে বোঝায়, এ আর বি ইজ ইকুয়াল টু মোর দ্যান ওয়ান, দুইয়ের অধিক যদি বোঝায়, তাহলে এই ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, আর পরেরটার ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। এ অ্যান্ড বি, ওয়ান থিং, ওয়ান মিনিং। এবার দেখো স্লো অ্যান্ড স্টেডি মানে কি? স্থিরতা। আমরা যদিও বলি স্লো মানে স্থির, মানে আস্তে, স্টেডি মানে স্থিরতা, কিন্তু একসাথে স্থিরতা আসলে জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যে স্থিরভাবে চলে সেই কিন্তু জেতে। সো দুইটা জিনিস এ অ্যান্ড বি, কিন্তু আসলে অর্থ হচ্ছে আমার একটা, সো ভার্ব কি হয়ে গেল? সিঙ্গুলার। কিন্তু যদি আমি এরকম বলতাম, ধরো কথা কথা আমি যদি বলতাম রানা অ্যান্ড বাশির, রানা অ্যান্ড বাশির কয়জন? দুইজন। দুইজন মানে দুইজনই, একেবারে আলাদা, মোর দ্যান ওয়ান, ইজ ইকুয়াল টু আর টু ফ্রেন্ডস। এবার দেখো আমি কিন্তু আর দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো ইংরেজিতে এরকম বেশ কিছু শব্দ আছে, যেমন ধরো তার ভিতরে ব্রেড অ্যান্ড বাটার মানে কি? ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা, তখন হবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব, ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা। এবং ধরো রাইস অ্যান্ড ক্যারি, হর্স অ্যান্ড ক্যারেজ, এরকম যে শব্দগুলো আছে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। দ্যাটস গ্রেট, আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের আজকের আয়োজন। এবার একটু কমেন্টে আমাকে জানাও তো আমার প্রিয় জব প্রার্থীরা, তোমরা কারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা পৌঁছে যাব এক সময় আমাদের স্বপ্নের ঠিকানায়। 1000 প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। এবং সেই দিন তোমাদেরকে যেন বলতে পারি যেবার প্রিলি পরীক্ষা দাও আর আমাদেরকে জানাও, দেখিয়ে দেব হুবহু কমন, অথবা এই প্রশ্নগুলোর অনুকরণে হুবহু রুল দিয়ে প্রশ্ন হয়েছে। স্বপ্নকে ভালোবাসো, নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলো কয়েকটা মাসের জন্য। আমি জানি অনেক কষ্ট হয়, পড়াশোনা শেষ করে চাকরি প্রিপারেশন নেবার সময় মানুষকে পরিচয় দেওয়ার কিছু থাকে না। বাসা থেকে বারবার জিজ্ঞাসা করে তোর কবে চাকরি হবে, কি অবস্থা, বলার কিছু থাকে না। বুকের ভেতরে চাপা ক্ষোভ, বুঝে উঠতে পারো না কি করবে। তাদের জন্য দোয়া করি, আর আমি শুধু এটাই বলি, কষ্ট করে দাঁত কামড়ে 6 মাস থেকে 1 বছর লেগে থাকো আমাদের সাথে। দেখো আমরা কি দিচ্ছি, কি বলছি, অনুসরণ করো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। মহান আল্লাহ তোমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। মনে রেখো, আল্লাহ কখনোই পরিশ্রমকারীদের শ্রমকে বৃথা যেতে দেন না, বৃথা করেন না। আশা করছি তোমরা সততার মনোভাব নিয়ে সবাই পরিশ্রম করছো। পুরো আয়োজনটি তোমাদের কেমন লাগলো, কি তোমাদের মনের অনুভূতি, অভিব্যক্তি তোমরা বলতে থাকো। প্রত্যেকের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছি আজকের আয়োজনটি। ইনশাল্লাহ পরবর্তী দিনে আবার তোমাদের সাথে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। যে ভালো শেষ নেই, সুখে থেকো। যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।